5টা হচ্ছে কি ড্রাগের ডিস্ট্রিবিউশন। এখন ড্রাগ ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝো? ড্রাগ ডিস্ট্রিবিউশন বলতে বোঝায় হচ্ছে একটা ড্রাগ আমাদের সিস্টেমিক সার্কুলেশন থেকে টিস্যুতে যে যায় তাকে বলা হচ্ছে ড্রাগের ডিস্ট্রিবিউশন। ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন টু টিস্যু, একে বলা হয় ড্রাগের ডিস্ট্রিবিউশন। ওকে, ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন টু টিস্যু। আচ্ছা, তাহলে হোয়াট ইজ ড্রাগ ডিস্ট্রিবিউশন, এই ডেফিনেশনটা লাগবে। তাহলে ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝায়? ডেলিভারি অফ ড্রাগস ফ্রম সিস্টেমিক সার্কুলেশন টু টিস্যু, দিস ইজ কল্ড ড্রাগ ডিস্ট্রিবিউশন। ঠিক আছে, তাহলে ড্রাগ ডিস্ট্রিবিউশন একটা কী ধরনের প্রসেস? এটা একটা প্যাসিভ প্রসেস। ঠিক আছে, এবং এটা কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে যায়। ডিস্ট্রিবিউশনটা কি কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্ট অ্যালং দ্য কনসেন্ট্রেশন গ্রেডিয়েন্টের দিকে যাবে। এখন এসে ড্রাগের ডিস্ট্রিবিউশন যেটা আছে, ডিস্ট্রিবিউশনে কী কী ফ্যাক্টর, এই যে ড্রাগটা আমাদের সিস্টেম সার্কুলেশন ব্লাড থেকে টিস্যুতে গেল, কী কী ফ্যাক্টর এখানে প্রভাব ফেলে সেটা এখন আমাদের জানতে হবে। এখন কী কী ফ্যাক্টর আছে হচ্ছে তোমার ক্যাপিলারি পারমিয়াবিলিটি আছে, তারপর রেট অফ ব্লাড ফ্লো টু দ্য অর্গানে ব্লাড ফ্লোটা কেমন হচ্ছে সেটার উপর, তারপরে এক্সটেন্ট অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং, ওই ড্রাগটা প্লাজমা প্রোটিনের সঙ্গে কতটা বাইন্ড করে তার উপর নির্ভর করবে, স্পেসিফিক অর্গানের সঙ্গে কেমন বাইন্ড করে তার উপর নির্ভর করবে, তারপরে বিভিন্ন ফিজিওলজিক্যাল ব্যারিয়ারগুলো আছে এর উপর আমাদের ড্রাগের ডিস্ট্রিবিউশনটা নির্ভর করবে, যেমন ব্লাড ব্রেন ব্যারিয়ার, প্লাসেন্টাল ব্যারিয়ার এর উপর নির্ভর করবে, তারপরে হচ্ছে লিপিড সলিবিলিটির উপর নির্ভর করবে, তারপরে রিডিস্ট্রিবিউশনের উপর নির্ভর করবে, পিএইচ অ্যান্ড পিকে এর উপর নির্ভর করবে, ব্লাড লেভেল পার্টিশন কোএফিসিয়েন্ট এর উপর নির্ভর করবে। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলোর উপর আমাদের ড্রাগের ডিস্ট্রিবিউশনটা নির্ভর করে। এখন প্রত্যেকটা উদাহরণ দেওয়া আছে। ঠিক আছে, এখন ক্যাপিলারি পারমিয়াবিলিটি, তাহলে ক্যাপিলারি পারমিয়াবিলিটি যত বেশি হবে সেই ড্রাগের ডিস্ট্রিবিউশনটাও তত বেশি হবে। ঠিক আছে, মানে কি একটা ড্রাগ আমাদের কি প্রথমে আমাদের আর্টারি থেকে আর্টারিওল, তারপরে ক্যাপিলারি, তারপরে আমাদের টিস্যু, তাই না? তাহলে এখন ক্যাপিলারি পারমিয়াবিলিটি যত বেশি সেই ড্রাগটা তত আমাদের ক্যাপিলারি থেকে আমাদের টিস্যুতে যাবে। তাহলে ক্যাপিলারি পারমিয়াবিলিটি বেশি হলে টিস্যুতে ড্রাগটা যাবেও বেশি, এর ফলে কি ড্রাগের ডিস্ট্রিবিউশনও বেশি হবে। ঠিক আছে, এখন দেখো হিস্টামিন কজেস ভ্যাসোডাইলেশন অ্যান্ড ইনক্রিজ দ্য ক্যাপিলারি পারমিয়াবিলিটি। হিস্টামিন কী করে? ক্যাপিলারি পারমিয়াবিলিটি বাড়ায়। ঠিক আছে, আর নন অ্যাড্রেনালাইন ভ্যাসো কনস্ট্রিকশন করে। নন অ্যাড্রেনালাইন কী করে? ভ্যাসো কনস্ট্রিকশন করে, অ্যান্ড এরা ক্যাপিলারি পারমিয়াবিলিটি কম। এই দুটো যদি একটু মনে রাখবো। তারপর রেট অফ ব্লাড ফ্লো, এখন কি রেট অফ ব্লাড ফ্লো, এখন ব্লাড ফ্লোটা কেমন হচ্ছে? আমাদের ব্লাড ফ্লো যদি বেশি হয় তাহলে আমাদের হচ্ছে সিস্টেমিক সার্কুলেশন থেকে ওই অর্গানে ব্লাডের পরিমাণটা বেশি যাবে এবং গেলে ব্লাডের ভিতর দিয়ে ড্রাগও যাবে এবং ড্রাগের তখন ডিস্ট্রিবিউশনটা বেশি হবে। ঠিক আছে, যেমন হচ্ছে আমাদের ব্রেনে আমাদের ব্লাড ফ্লো বেশি, এছাড়া হার্টে, লাংয়ে, কিডনিতে আমাদের ব্লাড ফ্লো বেশি, তাহলে এই জায়গাগুলোতে ড্রাগের ডিস্ট্রিবিউশনও বেশি হয়। ঠিক আছে, মাসেলে ড্রাগের ডিস্ট্রিবিউশন মিডিয়াম হয়। ঠিক আছে, অ্যাডিপোজ টিস্যুতে লেস ভাস্কুলার, অ্যাডিপোজ টিস্যুতে সবচেয়ে কম ড্রাগের ডিস্ট্রিবিউশন হয়। তাহলে এই তিনটা জিনিস একটু মনে রাখবে। এবং প্লাজমা প্রোটিন বাইন্ডিংস, ঠিক আছে, এখন হচ্ছে কি প্লাজমা প্রোটিন বাইন্ডিংস। আচ্ছা, একটা ড্রাগ আমরা যখন নেই তখন সেই ড্রাগটা আমাদের প্লাজমাতে যে প্রোটিন আছে অ্যালবুমিন, গ্লোবুলিন এগুলো যেগুলো আছে এর সঙ্গে ওই ড্রাগগুলো বাইন্ড করে, এবং বাইন্ড করার ফলে সেই ড্রাগটা কিন্তু তখন আমাদের আর সক্রিয় থাকে না, নিষ্ক্রিয় হয়ে যায়, তখন তার ডিস্ট্রিবিউশনটা কমে যায়। তাহলে যে ড্রাগটা যত বেশি প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড করবে সেই ড্রাগটার তত ডিস্ট্রিবিউশনটা কমে যাবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে যে ড্রাগটা যত বেশি আমাদের বাইন্ড করবে সেই ড্রাগটা তত বেশি ডিস্ট্রিবিউশনটা কমে যাবে। ওকে, তারপর ড্রাগ মে বি ফ্রি ফ্রম অ্যাক্টিভ ফর্ম। আচ্ছা, ড্রাগটা যখন ফ্রি ফর্মে থাকে তখন সেটা অ্যাক্টিভ থাকে, কিন্তু যখনই সেটা প্লাজমা প্রোটিনের সঙ্গে বাউন্ড করে তখন সেই ড্রাগটা তখন কী হয়? ইনঅ্যাক্টিভ ফর্মে চলে যায়। ঠিক আছে, এবং কোনো অ্যাকশন করতে পারে না, সেই ড্রাগটা কোনো অ্যাকশন করতে পারে না। তাহলে কি হচ্ছে? when free drugs are removed from plasma by metabolism, they are replaced by the drug released from bounded fraction. ঠিক আছে, মানে হচ্ছে কি এই প্লাজমা প্রোটিন বাইন্ডিংটা লাগে কিন্তু খুবই। একটা ড্রাগ যখন আমাদের প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড করে থাকবে তখন সেটা নিষ্ক্রিয় অবস্থায় থাকবে এবং সেটার কাজও তখন কমে যাবে এবং বডিতে সেটা অনেকক্ষণ ধরে থাকবে সেই ড্রাগটা। এটাই বোঝানো হচ্ছে প্লাজমা প্রোটিন বাইন্ডিং দ্বারা, মানে ড্রাগটার কাজ কমে গেছে, ড্রাগটা ইনঅ্যাক্টিভ ফর্মে চলে গেছে এবং বডিতে সেই ড্রাগটা তখন স্টোরেজ ফর্ম হিসেবে আছে।
আচ্ছা, এখন দেখো, এখন কনসিকুয়েন্স অফ প্লাজমা প্রোটিন বাইন্ডিং। প্লাজমা প্রোটিন বাইন্ডিং বলতে আমরা কী বুঝি? ড্রাগটা ইনঅ্যাক্টিভ ফর্মে আছে, তারপরে কি ড্রাগটার ফার্মাকোলজিক্যাল কোনো ইফেক্ট থাকবে না। সেই ড্রাগটা, একটা ড্রাগ আমরা খেলাম, ড্রাগটা প্লাজমা প্রোটিনের সঙ্গে এসে বাইন্ড করে থাকলো, তাহলে সেই ড্রাগটার কী হচ্ছে? সেই ড্রাগটা ইনঅ্যাক্টিভ ফর্মে চলে গেল, ড্রাগটার কোনো ফার্মাকোলজিক্যাল ইফেক্ট থাকলো না, সেই ড্রাগটা হচ্ছে স্টোরেজ ফর্মে চলে গেল, ঠিক আছে? তার অ্যাকশনটা অনেক ডিলে হয়ে গেল, ঠিক আছে? তার বায়োফার ট্রান্সলেশন কমে যাবে, তার এক্সপ্রেশন কমে যাবে, ঠিক আছে? এবং সেই ড্রাগের হাফ লাইফটা তখন বেড়ে যাবে। মানে কি, সে ড্রাগটা বাইন্ড করে আছে একটা প্লাজমা প্রোটিনের সঙ্গে, তাহলে অবশ্যই সেই ড্রাগটা বডি থেকে আমাদের অনেক ধীরে ধীরে রিলিজ হবে, তার মানে কি তার হাফ লাইফটা তখন বেড়ে যাবে, ঠিক আছে? আচ্ছা, তারপর কি দেখো, যখন দুইটা ড্রাগ যখন আমাদের বডিতে একসঙ্গে দেওয়া হয়, দুইটা ড্রাগ দিলাম একসঙ্গে, এবং এই দুইটা ড্রাগের মধ্যে যে ড্রাগের প্লাজমা প্রোটিন বাইন্ডিং ক্ষমতাটা বেশি, সে ড্রাগটা ওই প্লাজমা প্রোটিনের সঙ্গে বাইন্ড করবে এবং অন্য ড্রাগটাকে বাইন্ড করতে দেবে না, তখন সেই ড্রাগটা অ্যাক্টিভ ফর্মে চলে যাবে এবং সে তা কাজ করবে, ঠিক আছে? যেমন দেখো, আমাদের ওয়ারফেরিন অ্যান্ড অ্যাসপিরিন, ঠিক আছে? ওয়ারফেরিন আর অ্যাসপিরিন এই দুটো যদি আমরা একই সঙ্গে আমাদের বডিতে দিই, অ্যাসপিরিন হচ্ছে কি আমাদের একটা অ্যাসপিরিন হচ্ছে আমাদের একটা ব্যথানাশক বড়ি, এবং ওয়ারফেরিন হচ্ছে কি অ্যান্টিকোয়াগুলেন্ট, মানে ওয়ারফেরিন দিলে কোয়াগুলেশন হয় না, মানে কি ওয়ারফেরিন দিলে আমাদের ব্লিডিং হবে, ঠিক আছে? BLWD, ওয়ারফেরিন দিলে আমাদের ব্লিডিং হবে। এবং অ্যাসপিরিন আর ওয়ারফেরিন আমরা যদি একসঙ্গে দিই তাহলে কি হবে? তাহলে হবে হচ্ছে তোমার অ্যাসপিরিনটা কী করবে, অ্যাসপিরিনটা ওয়ারফেরিনকে প্লাজমা প্রোটিন থেকে বাইন্ডিং থেকে আরও বেশি পরিমাণ সরে দিবে, ঠিক আছে? এটা হচ্ছে প্লাজমা প্রোটিন এবং এটা হচ্ছে ওয়ারফেরিন। এখন অ্যাসপিরিন যদি দিই, এর সঙ্গে বাইন্ড করে ওয়ারফেরিনটাকে সরে দেওয়ার ফলে ওয়ারফেরিন তখন আরও বেশি পরিমাণে অ্যাক্টিভ হয়ে গেল, তাহলে তখন ওয়ারফেরিনের কাজটা আরও বেশি বেড়ে যাওয়ার কারণে তখন আরও বেশি পরিমাণে ব্লিডিং ওকার হবে। ওয়ারফেরিন এমনিতে অ্যান্টিকোয়াগুলেন্ট একটা ড্রাগ, মানে ওয়ারফেরিন দিলে আমাদের বডিতে কোনো জায়গায় কোয়াগুলেশন হয় না, জাস্ট শুধু ব্লিডিং করে। তাহলে ওয়ারফেরিনের সঙ্গে যদি আমরা অ্যাসপিরিন দিই তাহলে আমাদের ব্লিডিংটা আরও বেশি পরিমাণে হবে, ঠিক আছে? কারণ ওয়ারফেরিনটা কিছু এমনিতে যদি শুধু ওয়ারফেরিন দিতাম তাহলে ওয়ারফেরিনটা শুধু এমনিতে বাইন্ড করতো কিছু এবং কিছু কাজ করতো, কিন্তু অ্যাসপিরিন দেওয়ার ফলে যেটুকু বাইন্ড করলো ওয়ারফেরিন সেটুকু কেউ সেই অ্যাসপিরিন বাইন্ড করতে দিল না, এবং অ্যাসপিরিন তখন ওয়ারফেরিনটা পুরোটাই যায় কাজ করবে, ঠিক আছে? এর ফলে কি ব্লিডিংটা আরও বেশি পরিমাণ বেড়ে গেল, মানে ওয়ারফেরিনের কাজটা সে আরও বেশি পরিমাণ বাড়িয়ে দিল। এখন এরকম প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগসের মধ্যে যে ইন্টারেকশন হয়, এখন কোন ড্রাগের মধ্যে ইন্টারেকশন হয়, ঠিক আছে? তাহলে হাই প্লাজমা প্রোটিন ড্রাগগুলো কী আছে, এবং হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ, মডারেট প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগ এবং লো প্লাজমা প্রোটিন বাইন্ডিং ড্রাগস, এর মধ্যে থেকে কিছু মুখস্থ করবে, ঠিক আছে? কিছু ড্রাগ মুখস্থ করবে। আচ্ছা, এখন ইন্টারেকশন কিছু দেখি। এখন আমরা যদি দেখো, প্যারাসিটামলের সঙ্গে আমরা যদি টলবিউটামাইড কী করে, ইনসুলিন আমাদের, মানে এটা হচ্ছে তোমার হাইপোগ্লাইসেমিক ড্রাগ, ঠিক আছে? টলবিউটামাইড হচ্ছে হাইপোগ্লাইসেমিক ড্রাগ। তাহলে প্যারাসিটামল যদি দিই তাহলে এর কাজটা আরও বেশি পরিমাণ বেড়ে যাবে এবং কী করবে, হাইপোগ্লাইসেমিয়া করবে, ঠিক আছে? তারপরে আমরা যদি তোমার স্যালিসাইলেট বা অ্যাসপিরিন বা অ্যানিসিড যদি দেওয়ার ফলে যদি ওয়ারফেরিন দিই তাহলে সেটা কী করবে, ওয়ারফেরিনের কাজটাকে আরও পরিমাণ বাড়িয়ে দেবে, হেমোলিজ আরও বেশি হয়ে যাবে। ওয়ারফেরিন এমনিতে অ্যান্টিকোয়াগুলেন্ট, আরও বেশি পরিমাণে অ্যান্টিকোয়াগুলেন্ট হবে। তারপর সালবিউটামাইড বা ভিটামিন কে দিই, বিলিরুবিন যদি দিই তাহলে বিলিরুবিন আরও বেশি পরিমাণ বডিতে বেড়ে যাবে, এর ফলে কি কার্নিক টেরাস হবে, ঠিক আছে? এই জিনিসগুলো। তারপরে হচ্ছে কি প্লাজমা প্রোটিন বাইন্ডিং কী হাই প্লাজমা প্রোটিন বাইন্ডিং কী আছে, মডারেট কী আছে, লো কী আছে, এটা একটু মুখস্থ করে নেব। এখন স্পেসিফিক অর্গান বাইন্ডিং, এখন কিছু ড্রাগ আছে যারা স্পেসিফিক অর্গানে যে বাইন্ড করে, সেই ড্রাগটা দিলে আমাদের শুধু রেটিনাতে বা আইয়ে বাইন্ড করবে, আর কোনো একটা ড্রাগ দিলে সেটা এডিপাস টিস্যুতেই বাইন্ড করবে, কোনো ড্রাগ দিলে আমাদের শুধু বোনস বা টিতেই বাইন্ড করবে, ঠিক আছে? এগুলোকে বলা হচ্ছে স্পেসিফিক অর্গান বাইন্ডিং। আচ্ছা, এখন ব্লাড ব্রেন ব্যারিয়ার যেটা আছে, এখন আমাদের এই ব্লাড ব্রেন ব্যারিয়ার থেকে আমাদের শুধু তুমি যদি পড়বা যে কোন ড্রাগ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে এবং কোন ড্রাগ ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, এটা একটু জাস্ট রিডিং দিয়ে নিবা। এটা যদি দেখবা যে ওই লিপিড সলিবল যে ড্রাগগুলো আছে সেগুলো কিন্তু প্লাজমা প্রোটিন ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না, ঠিক আছে? ওয়াটার সলিবলগুলো একটু ক্রস করতে পারে, ওয়াটার সলিবল যে ড্রাগগুলো আছে সেগুলো প্লাজমা প্রোটিনকে ক্রস করতে পারে, কিন্তু লিপিড সলিবলগুলো একটু কম পারে।
আচ্ছা, এবং এখানে দেখবা কোন কোন ড্রাগগুলো ক্রস করতে পারে, কোন কোন ড্রাগ ক্রস করতে পারে না। ক্রস করতে পারে ক্রস করতে পারে হচ্ছে তোমার অ্যাট্রোপিন ক্রস করতে পারে, ব্লাড ব্রেন ব্যারিয়ার, তারপরে টেট্রাসাইক্লিন পারে, তারপরে হচ্ছে সালফোনামাইড পারে, পেনিসিলিন পারে। পেনিসিলিন পারে কখন? ইনফ্লেমড অবস্থায়, মানে যখন আমাদের মেনিনজাইটিস হয় তখন পেনিসিলিন ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে। কিন্তু আমাদের নর্মাল যদি থাকে, মেনিনজাইটিস হয়নি, আমাদের বডি নর্মাল আছে, তখন পেনিসিলিন আর ব্লাড ব্রেন ব্যারিয়ারকে ক্রস করতে পারে না। ঠিক আছে, এটা। তারপরে তোমার কী আছে, তারপরে ডায়াজিপাম আছে, লেভোডোপা আছে, এখানে ডোপামিন, কার্বিডোপা আছে, ডোপামিন আছে, এখানে পেনিসিলিন। এমনি পেনিসিলিন ক্রস করতে পারে না, কিন্তু যখন ইনফ্ল্যাম হয় তখন পেনিসিলিনটা ক্রস করতে পারে। এই তারপরে সেফালোস্পুরিন আছে, এখানে 3rd and 4th জেনারেশনের সেফালোস্পুরিন, এখানে 1st and 2nd জেনারেশনের সেফালোস্পুরিন, এগুলো একটু দেখে নেব। এখন হচ্ছে কী বলা হচ্ছে, ব্লাড প্লাসেন্টার ব্যারিয়ার, এগুলো তো লাগে না। আচ্ছা, এখন রিডিস্ট্রিবিউশন অফ ড্রাগ, এটা একটা কোশ্চেন আছে, রিটেন কিন্তু এটা একটা রিডিস্ট্রিবিউশন অফ ড্রাগ। আচ্ছা, রিডিস্ট্রিবিউশন অফ ড্রাগ বলতে বোঝায় এটা ড্রাগের একটা টার্মিনেশনের একটা প্রক্রিয়া, মানে ড্রাগটা যে শেষ হয়ে যাবে তার একটা প্রসেস, যে রিডিস্ট্রিবিউশন অফ ড্রাগ। রিডিস্ট্রিবিউশন অফ ড্রাগ বলতে বোঝায়, আচ্ছা প্রথমে আমি ড্রাগটা খেলাম, সেটা আমার সিস্টেমে সার্কুলেশনে গেল, সেখান থেকে ড্রাগটা আমার ব্রেনে গেল, প্রথমত আমার ব্রেনে গেল, ব্রেনে যাওয়ার পরে ব্রেন থেকে সে আবার অন্যান্য টিস্যুতে যাবে, এটাকে বলা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ড্রাগ। ঠিক আছে, মানে প্রথমে সে সিস্টেমিক সার্কুলেশন থেকে একটা অর্গানে যাবে, সেখান থেকে সে আবার আরেকটা অর্গানে যাবে বা আরেকটা টিস্যুতে যাবে, এটাকে বলা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ড্রাগ। ঠিক আছে, যেমন প্রথমে আমরা একটা হাই লিভার সলভেবল ড্রাগ খেলাম, সেগুলো আমাদের হাই ব্লাড প্রেশার কোথায়, কিডনি, হার্ট, লিভার, এগুলোতে যায় প্রথমে জমা হবে, জমা হয়ে তারপরে এই জায়গাগুলো থেকে তারা আবার অন্যান্য টিস্যুতে যাবে, লেস ভাস্কুলার যে অর্গানগুলো আছে সেগুলোতে যাবে ধীরে ধীরে, এটাকে বলা হচ্ছে রিডিস্ট্রিবিউশন অফ ব্লাড। ঠিক আছে, এখন হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এখন হোয়াট ইজ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, এটা একটু বোঝার জিনিস। আচ্ছা, এখন দেখো ভলিউম অফ ডিস্ট্রিবিউশন বলতে কী বোঝায়, বোঝায় হচ্ছে ইট ইজ, আচ্ছা দ্য ভলিউম অফ প্লাজমা, এটা কি ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, কিন্তু এটা একটা ভার্চুয়াল ভলিউম। ঠিক আছে, ভার্চুয়াল, এটা কিন্তু একটা ভার্চুয়াল ভলিউম, মানে এটা কিন্তু বাস্তবে নেই, ভলিউম অফ ডিস্ট্রিবিউশনটা কিন্তু বাস্তবে নেই, এটা একটা ভলিউম যেটা বাস্তবে নেই, এটা একটা ভার্চুয়াল ভলিউম, একটা কাল্পনিক ভলিউম। এটা কি তাহলে, ইট ইজ এ ভলিউম অফ প্লাজমা দ্যাট উড কন্টেন দ্য টোটাল বডি অ্যামাউন্ট অফ ড্রাগ, বডি কন্টেন্ট অফ ড্রাগ অ্যাট এ কনসেন্ট্রেশন ইকুয়াল টু দ্য প্লাজমা। তার মানে কি, এটা বলছে কি, ইট ইজ দ্য ভলিউম অফ প্লাজমা দ্যাট কন্টেন, যেটা কন্টেন করবে টোটাল বডিতে যতখানি ড্রাগ আছে, আমি একটা ড্রাগ খাওয়ার পর যে ড্রাগটা আছে সেটা প্লাজমাতে যে কনসেন্ট্রেশনে আছে সে কনসেন্ট্রেশনে। ঠিক আছে, তাহলে এখন কী বুঝলাম, এটা হচ্ছে আমরা কিছু ড্রাগ খেলাম, মনে করো আমরা একটা প্যারাসিটামল খেলাম, সেই প্যারাসিটামলটা কিছু পরিমাণ আমাদের ব্লাডে গেল, মনে করো 30% ব্লাডে গেল, আর 70% আমাদের ফিকাল বা ফিসিসের মাধ্যমে বডি থেকে বের হয়ে গেল। ঠিক আছে, এখন এখানে বলতেছে কি, আমরা যে পরিমাণ ড্রাগ খেলাম সেই ড্রাগটা পুরাটা, মানে 30% প্লাজমাতে যায়, সেটা যে কনসেন্ট্রেশনে আছে 100%ই যদি প্লাজমাতে যায়, ওই কনসেন্ট্রেশনে থাকতে হয়, তাহলে আমাদের টোটাল প্লাজমাটা কতটুকু প্লাজমা লাগবে, সেটাকে বলা হচ্ছে ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। বিষয়টা কি বুঝছো, মানে আমরা একটা ড্রাগ খেলাম, সেই ড্রাগের কিছুটা তো আমাদের বের হয়ে যায় নাকি, সব তো আর আমাদের প্লাজমাতে যায় না, যে পরিমাণ প্লাজমাতে যায় ওই কনসেন্ট্রেশনে যে পরিমাণ ড্রাগ আমরা খেলাম, ওই পুরাটা ড্রাগ ওই কনসেন্ট্রেশনে থাকতে গেলে কতটা প্লাজমা লাগবে, টোটাল কতটা প্লাজমা লাগবে, এটা আমাদের একটা ভার্চুয়াল, মানে আমরা একটা কাল্পনিক একটা জিনিস, যে প্লাজমাতে ড্রাগটা এত কনসেন্ট্রেশনে থাকে, তো এই কনসেন্ট্রেশনে আমরা পুরাটা যে ড্রাগ খেলাম, মনে করো ড্রাগটা এক্সট্রিশন হলো না, পুরাটাই অ্যাবজর্পশন হলো, তাহলে আমাদের এই কনসেন্ট্রেশনে থাকতে গেলে কতখানি প্লাজমা লাগবে, সেটাকে বলা হচ্ছে আমাদের ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। আশা করি বুঝছো। এখন কোন কোন ড্রাগের হাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, মানে কোন কোন ড্রাগ অনেক বেশি পরিমাণ ভলিউম নিয়ে থাকে, অ্যান্ড কোন কোন ড্রাগ কম কম পরিমাণ ভলিউম নিয়ে থাকে। ঠিক আছে, মানে কোন কোন ড্রাগ বডিতে দিলে সেটা সেই কনসেন্ট্রেশনে, প্লাজমা কনসেন্ট্রেশনে থাকতে গেলে তার অনেক বেশি পরিমাণ ভলিউম লাগবে বা প্লাজমা লাগবে, সেই ড্রাগগুলো কী কী আছে, টেট্রাসাইক্লিন, ডাইগক্সিন, এগুলো। আর কোন কোন ড্রাগ লো প্লাজমা, লো ভলিউম অফ ডিস্ট্রিবিউশনে থাকে, এগুলোর মধ্যে হচ্ছে তোমার ফ্রোসেমাইড, স্যালিসাইলিক অ্যাসিড। আর দেখো ভলিউম ডিস্ট্রিবিউশন মানে কি, ভলিউম, তাহলে ভলিউম মানে কি, এম বাই রো, তো আমরা পড়ে নিই আগে, এম ইকুয়াল টু ভি রো,
রো মানে হচ্ছে ঘনত্ব, তাহলে ওই ভলিউম ইকুয়াল টু ভর ডিভাইড বাই রো, এই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। এই সহজ জিনিস, ফ্যাক্টর অফ এফেক্টিং ভলিউম অফ ডিস্ট্রিবিউশন। আচ্ছা, এখন আসো কোন কোন ফ্যাক্টর ভলিউম অফ ডিস্ট্রিবিউশনকে এফেক্ট করে, কী এফেক্ট করে, তারপরে হচ্ছে তোমার এক্স ডিজিজ এগুলি এফেক্ট করে। এখন আসো তোমার হাফ লাইফ। এখন হাফ লাইফ বলতে কী বোঝো, হোয়াট ইজ হাফ লাইফ অফ এ ড্রাগ? এখন হাফ লাইফ ইজ দ্য টাইম required for the plasma drug concentration to be reduced by 50%. প্লাজমা ড্রাগ কনসেন্ট্রেশন টু বি রিডিউসড বাই 50%। তাহলে হাফ লাইফ বলতে বোঝায় কি, এটা একটা টাইম যেটা আমাদের প্লাজমাতে যে আমরা খাওয়ার পরে প্লাজমাতে ড্রাগের যে কনসেন্ট্রেশন হলো সেটা 50%-এর নামে আসতে যে পরিমাণ সময় লাগবে তাকে বলা হচ্ছে হাফ লাইফ, ওই ড্রাগের হাফ লাইফ। একটা ড্রাগ আমরা খেলাম, সেটা আমাদের প্লাজমাতে গেল প্রথমত, সেই ড্রাগটা প্লাজমা থেকে 50% কনসেন্ট্রেশনে নামে আসতে যে পরিমাণ সময় লাগবে তাকে বলা হচ্ছে হাফ লাইফ। এখন হাফ লাইফ হচ্ছে দুইটা ফেজে হয়, একটা হাফ লাইফ অফ ডিস্ট্রিবিউশন অ্যান্ড হাফ লাইফ অফ এলিমিনেশন। হাফ লাইফ অফ ডিস্ট্রিবিউশন মানে হচ্ছে কি, এটা আমাদের বডিতে প্রথমে যাবে, আর হাফ লাইফ অফ এলিমিনেশন মানে হাফ লাইফ অফ ডিস্ট্রিবিউশন মানে আমাদের ব্লাডে ঢুকলো, হাফ লাইফ অফ এলিমিনেশন মানে ব্লাড থেকে এক্সক্রিশন হলো, ঠিক আছে। আচ্ছা, তারপরে এই হাফ লাইফের ইম্পর্টেন্সটা কি, এটা একটা রিটেন প্রশ্ন। হাফ লাইফের ইম্পর্টেন্স আর হাফ লাইফের ফর্মুলা কি, হাফ লাইফ ফর্মুলাও সাধারণত লাগে। ফর্মুলাতে কী কী আছে, হাফ লাইফের ফর্মুলা ইকুয়াল টু 0.693 গুণ ভলিউম অফ ডিস্ট্রিবিউশন ডিভাইড বাই ক্লিয়ারেন্সটা কত, এই, ঠিক আছে। এখন আসি আমাদের হাফ লাইফ দ্বারা আমরা কী বের করতে পারি, হাফ লাইফ দ্বারা আমরা কি ডোজ শিডিউল বের করতে পারি, তারপরে হচ্ছে স্টেডি স্টেট আমরা বের করতে পারি, ঠিক আছে। এগুলো একটু দেখে নিবা। তারপরে কোন ড্রাগের হাফ লাইফ বেশি, কোন ড্রাগের হাফ লাইফ কম, কয়েকটা ট্রিপল-ডি দ্বারা আমার ডাইগক্সিন, ডিজিটক্সিন, তারপরে হচ্ছে ডায়াজিপাম, এভাবে একটু মনে রাখবা। ফ্যাক্টর এফেক্টিং প্লাজমা হাফ লাইফ, কোন কোন ফ্যাক্টর প্লাজমা হাফ লাইফকে এফেক্ট করে, এগুলো বেশি ইম্পর্টেন্ট না, একটু দেখে নিও। আর হচ্ছে লোডিং ডোজ। এখন আসি লোডিং ডোজ বলতে তুমি কী বোঝো? আচ্ছা, লোডিং ডোজ হচ্ছে ইট ইজ এ লার্জ ইনিশিয়াল ডোজ ফর এ থেরাপি টু অ্যাচিভ এ র্যাপিড স্টেডি স্টেট। একটা র্যাপিড স্টেডি স্টেট পাওয়ার জন্য মানে লোডিং ডোজ। আচ্ছা, এখন হচ্ছে আমাদের স্টেডি স্টেটটা কি, প্রথমে আগে স্টেডি স্টেট পড়াই, তারপরে পড়াবো লোডিং ডোজ। এখন হোয়াট ইজ স্টেডি স্টেট? স্টেডি স্টেটটা কি? ইট ইজ এ পয়েন্ট অ্যাট হুইচ দ্য রেট অফ অ্যাডমিনিস্ট্রেশন ইজ ইকুয়াল টু দ্য রেট অফ এলিমিনেশন। মানে আমরা একটা ড্রাগ নিয়মিত একটা রোগীকে খাওয়ানোর ফলে মানে একটা ড্রাগ শেষ না হতেই আবার ওই ড্রাগটা মনে করে দিচ্ছি, শেষ না হতে আবার দিচ্ছি, তাহলে এটা এমন একটা পয়েন্টে চলে যায় যেখানে আমরা যে পরিমাণ খাওয়াচ্ছি মানে রেট অফ অ্যাডমিনিস্ট্রেশন মানে যে পরিমাণ ড্রাগটা আমরা খাওয়াচ্ছি ঠিক সেই হারেই ড্রাগটা এলিমিনেশন হচ্ছে, বডিতে ড্রাগটা বাড়তেছে না। মানে ড্রাগটা খাওয়াতে বা ড্রাগটা দিতে এমন হয়ে গেছে যে বডিতে ওই ড্রাগের এমন একটা কনসেন্ট্রেশন বা এমন একটা মনে করো ইকুইলিব্রিয়াম পয়েন্টে চলে গেছে যেখানে আমরা যে পরিমাণ ড্রাগ আমরা এন্ট্রি দিচ্ছি ঠিক সেই পরিমাণেই আমাদের ড্রাগটা বডি থেকে বের হয়ে যাচ্ছে, এটা বেশি হচ্ছে না, কনসেন্ট্রেশনটা বাড়তেছে না, ঠিক আছে। এটাকে বলা হয় স্টেডি স্টেট। এবং একটা ড্রাগ এই স্টেডি স্টেটেই সাধারণত কাজ করে, এর নিচে কাজ করে না। প্রথম মনে করো ড্রাগটা কীভাবে কাজ করে, একটা ড্রাগ আমরা খেলাম, সেটা আমাদের ব্লাডে যাবে, তো ব্লাডে যেয়েই তো আর কাজ করবে না, সেই ড্রাগটা প্রথমে ধীরে ধীরে আমাদের ব্লাডে যাবে, ব্লাডে যেয়ে সেটা একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে পৌঁছালে তারপরে তার রিয়াকশনটা সে দিতে পারবে, এমনিতে অল্প ড্রাগ খেলে তার কাজ করবে না। তাহলে এটাই হচ্ছে স্টেডি স্টেট, যে একটা ড্রাগ আমরা খেলাম, সেই ড্রাগটা আমাদের প্লাজমাতে প্রথমে যায়, ধীরে ধীরে প্লাজমাতে ড্রাগের কনসেন্ট্রেশনটা বাড়াতে মনে করো সে তার সৈন্যটা বাড়ায় নেওয়ার ফলে এমন একটা কনসেন্ট্রেশনে চলে তারপরে সে কাজ করতে পারবে, এটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট। এমন একটা পয়েন্টে যাবে যেখানে আমরা রেট অফ অ্যাডমিনিস্ট্রেশন আমরা যে পরিমাণ খাওয়াবো ড্রাগের ঠিক একই হারে আমাদের এক্সক্রিশন হবে, ড্রাগের কনসেন্ট্রেশন আর বডিতে বাড়বে না, ওই ড্রাগের কনসেন্ট্রেশনটা সর্বোচ্চ কতটুকুই বাড়তে পারে, এটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট। এবং এটা হচ্ছে এই স্টেডি স্টেটে একটা ড্রাগ সাধারণত কাজ করে, এর নিচে কাজ করে না। এখন লোডিং ডোজটা হচ্ছে কি, একটা ড্রাগ কি স্টেডি স্টেটে পৌঁছাতে আমরা ইনিশিয়ালি যে বেশি পরিমাণ ডোজ দিই তাকে বলা হচ্ছে লোডিং ডোজ।
মানে আমাদের মনে করো তুমি প্যারাসিটামল খাবা তোমার মাথা ব্যথা, প্যারাসিটামলটা খেলে তোমার বডিতে প্রথমে প্যারাসিটামলটা অ্যাবজর্পশন হয়ে ব্লাডে যায়, প্যারাসিটামলের কনসেন্ট্রেশনটা ধীরে ধীরে বাড়তে থাকবে, একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে পৌঁছানোর পর তারপরে প্যারাসিটামলটা কাজ করবে, ডাইরেক্ট কিন্তু কাজ করবে না। প্রথমে ধীরে ধীরে অ্যাবজর্পশন হয়ে আমাদের ব্লাডে প্যারাসিটামলটা জমা হবে, হয় একটা নির্দিষ্ট কনসেন্ট্রেশনে পৌঁছাবে, যখন তার এফিসিয়েন্সি চলে আসবে যে সে এখন কাজ করতে পারবে, তারপরে সে কাজ করবে। তো ওটাকে বলা হচ্ছে স্টেডি স্টেট। ওই স্টেডি স্টেটটাতে পৌঁছানোর জন্য আমরা প্রথমে রোগীকে যে বেশি পরিমাণ ডোজটা দিই, মানে অনেক বেশি ডোজটা দেওয়ার ফলে ওই স্টেটে যেন তাড়াতাড়ি পৌঁছে ড্রাগটা যেন তাড়াতাড়ি কাজ করে, এটাকে বলা হচ্ছে লোডিং ডোজ। এটা একটা লার্জ ইনিশিয়াল ডোজ, মানে এটা একটা বেশি পরিমাণ ইনিশিয়াল ডোজ যেটা হেল্প করে স্টেডি স্টেটে পৌঁছাতে। ঠিক আছে, এই এখন এলিমিনেশন রেট কনস্ট্যান্ট এগুলো অত লাগবে না, জাস্ট এলিমিনেশন রেট কনস্ট্যান্টে কী জিনিস সেটা পড়বো, ক্লিয়ারেন্স ডিভাইড বাই ভলিউম অফ ডিস্ট্রিবিউশন, একে বলে এলিমিনেশন রেট কনস্ট্যান্ট। ওকে, তাহলে এটুকুই তোমার ক্লাস।